কোর্টের একজন অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ তিনি একটা রিট পিটিশন দায়ের করেছিলেন। এই রিট পিটিশনে তিনি একটা কমিশন গঠন করার জন্য আবেদন করেছিলেন। সেই কমিশন তার বক্তব্য অনুযায়ী যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়কালের কিছু কার্যক্রমের ব্যাপারে, কিছু কার্যক্রম বলতে উনি বিগত সরকারের সময়ে গৃহীত যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সে বিষয়ে উনি বিগত সরকারের সময়ে গৃহীত বিভিন্ন যে পদক্ষেপ সেই পদক্ষেপ বিষয়ে একটি কমিশন গঠন করার কথা বলেছিলেন। এখানে একটা উল্লেখ করার মতো যে জনাব মহসিন রশিদ এর আগেও অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালে অন্তর্বর্তীকালীন সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম অনেকটা চ্যালেঞ্জ করেই আরেকটি রিট পিটিশন দায়ের করেছিলেন। ওনার আরেকটি বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে রেফারেন্স আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত যে রেফারেন্স যেটি ছিল, তখনও বলেছিলেন, এবারও তিনি প্রেয়ার করেছেন যে সেই রেফারেন্স সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট যেন চাওয়া হয়। আমি রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব ব্যারিস্টার অনিকার হক সহ আমাদের যারা ল অফিসার যারা ছিলেন, খান জিয়াউর রহমান, মাহফুজ বিন ইউসুফ সহ অন্যান্য ল অফিসার, আমি এই মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে উনি যে সংক্ষুব্ধ হলেন এবং কোনো একটা মামলা করার ক্ষেত্রে যে সংক্ষুব্ধ হওয়ার যে পেরিফেরি আমাদের আইনি বিধান রয়েছে তার মধ্যে উনি পড়েন না। আমি এও বলেছি যে ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। মনে হতে পারে যে উনি কোনো হয়তো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। আমি দ্বিতীয়ত বলেছি, উনি যেহেতু ইতিপূর্বে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনটা আগেও খারিজ হয়ে গিয়েছিল, একই বিষয়ের উপরে আরেকটি রিট পিটিশন দায়ের করতে পারেন। আমি বলেছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মহামান্য রাষ্ট্রপতি যে মতামত চেয়েছেন এবং সেটা হচ্ছে একেবারে ইন্টারনাল কমিউনিকেশন, তিনি সেই রেকর্ড এবং সেই কাগজপত্র চাইতে পারেন না। আমি আদালতকে বলেছি যে আমাদের যে কমিশন আইন 1956 সালের আইনের অধীনে উনি কমিশন গঠন করার কথা বলছেন, সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে। ওখানে কথাটা আছে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যদি কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে মনে করেন যে তিনি কমিশন গঠন করবেন তাহলে সরকার এই কাজটি করতে পারে। আমি আদালতকে বলেছি যে যেহেতু সরকারের সন্তুষ্টির বিষয় এবং এই সন্তুষ্টি যখন সরকার সন্তুষ্ট হবেন তখন সরকার এটি করবেন, কিন্তু সরকারের সন্তুষ্টি বাইরে গিয়ে আদালতের কাছে এ ধরনের প্রতিকার প্রার্থনার কোনো সুযোগ নেই। উদাহরণ হিসেবে আমি বলেছি 1956 সালের যে কমিশন গঠন সংক্রান্ত বাংলাদেশে যে বিদ্যমান আইন, সে আইন অনুযায়ী কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, এমনকি সংবিধান সংশোধন সংক্রান্ত পর্যন্ত নানা বিষয়ে। সুতরাং সেটা সরকারের বিবেচনার বিষয়। সুতরাং সরকারের যেটা বিবেচনার বিষয় সেটা আদালতের মাধ্যমে কার্যকর করার কোনো সুযোগ নেই। এবং আনুষঙ্গিক আরো বেশ কয়েকটি বিষয়ে আদালতের বলার পর আদালত পর্যবেক্ষণ করে তার এই পিটিশনটি সামারলি রিজেক্ট করে দিয়েছে। এবং আমাদের পক্ষ থেকে যে সমস্ত আর্গুমেন্টগুলো করা হয়েছিল তিনি আদালত আমাদের সে আর্গুমেন্টগুলো গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন যে প্রকাশ্য আদালতে আদেশ পড়েছেন এবং যে আদেশটি আমাদেরকে বলেছেন আমি তার সারবত্তা টুকে এনেছি। তিনি বলেছেন এটা আরো বিস্তারিত হবে, তবে যে কথাটি আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যেটা তিনি মামলা করেছেন, ইতিপূর্বে তিনি এই মামলাটি করেছেন, যেটি হাইকোর্টে তিনি তার রিট পিটিশনটি খারিজ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিগত 4 ডিসেম্বর 2025 আপিল বিভাগ সেটিও খারিজ করে দিয়েছেন। অর্থাৎ একই বিষয়ের উপর তিনি দ্বিতীয়বার আর মামলা করতে পারেন না। এটা হচ্ছে প্রথম আদালতের অবজারভেশন। আরেকটা হচ্ছে আদালত বলেছেন দেখেন আমার যে আর্গুমেন্টটা ছিল যেটা সরকারের সন্তুষ্টি,
রাষ্ট্রের পক্ষে সরকার রাষ্ট্র পরিচালনা করেন। তারা কোন দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক চুক্তি যেটা করবেন এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার। কোনো সুনির্দিষ্ট কোনো বিষয়ে সরকার যদি মনে করেন তাহলে 1956 সালের আইন অনুযায়ী ওনারা যেহেতু ক্ষমতা প্রয়োগ করেন এবং সরকার এখন আর মনে করছেন না, সুতরাং এই ব্যাপারে তার এই চাওয়াটার কোনো যৌক্তিকতা নেই। তৃতীয়ত বলেছেন যে আমাদের যে চুক্তির যে বিষয়টি সেটি এটা আমারও আর্গুমেন্ট ছিল যে এটা রাষ্ট্রের এবং সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমি কোন দেশের সঙ্গে চুক্তি করব, আমি কোন রাষ্ট্রের সঙ্গে, সেটা একেবারে পলিসিগত কথা। এবং আমাদের সুপ্রিম কোর্টে অসংখ্য নজির আছে যে পলিসিগত বিষয়ে কোনো রিট পিটিশন চলে না এবং রিট পিটিশনের আদালতের কাছে কোনো প্রতিকার পাওয়া যায় না, সেটাও আমি আদালত করি। উদাহরণস্বরূপ আমি পদ্মা ব্যারাজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি উল্লেখ করেছি যে বর্তমান সরকার আসার পরে এটি কার্যকর করেছে এবং সেটা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন, ইতিমধ্যে পাশ হয়েছে। তো সুতরাং এটা সরকার কোন কাজটি করবে কি করবে না এখন তো সরকারের ব্যাপার, এটা আমি আদালত বলেছি, সেটা আদালত বিবেচনা নিয়েছে। আদালত দুই একটা বিষয় পর্যবেক্ষণ করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওনারা বলেছেন এখন একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, নতুন সরকার আসছে, একটা নির্বাচিত সরকার আসছে এবং পার্লামেন্ট অত্যন্ত ফাংশনাল এবং ভাইব্রেন্ট, যে সংসদ অত্যন্ত কার্যকর রয়েছে এবং সেখানে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে এবং সেখান থেকে এগুলো বিষয়ে আলোচনা হতে পারে বলেও আদালত তার আদেশে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। আর মৌলিকভাবে আদালত যেটা বলেছেন যে এই রিট পিটিশন, যেটা সম্পর্কে আমি বলেছিলাম যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন তিনি কোনো আইনি প্রতিকারের নয়, বরং তিনি কোনো অবলিক ইন্টেন্ট নিয়ে এটা করেছেন, সেটিও আদালত সেটা বিবেচনায় নিয়ে বলেছেন যে এই রিট পিটিশনের মাধ্যমে, এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা হতে পারে, একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের, আদালতের অবজারভেশনের মধ্যে আছে। তো আমরা এখন যেটা হয়েছে যে মোটা দাগে যে এই নীতিগত বিষয় এবং আদালতের যে ক্ষমতা এবং আদালত যে ক্ষমতার মধ্যে থেকে কাজ করে থাকেন সেই ক্ষমতার মধ্যে এই রিট পিটিশনটা পড়ে না, এই কারণে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। উনি বলেছেন উনি রিট খারিজের আবেদন আপিল বিভাগে যাবেন, সেখানে আপনাদের কি হবে? দেখুন, একজন ব্যক্তি যদি কোনো কারণে হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তার জন্য তো অবশ্যই তিনি আপিল বিভাগে যেতে পারেন। ইতিপূর্বেও তো তার একই ধরনের রিট পিটিশন খারিজ হয়েছিল, তিনি আপিল বিভাগে গিয়েছিলেন, আপিল বিভাগ তাকে লিভ দেয়নি, না দিয়ে তার একটা সামারলি রিজেক্ট করে দিয়েছে। তো উনি এখন এই রায়ে সংক্ষুব্ধ হলে তিনি আপিল বিভাগে যেতে পারেন, সেটা তার একটা আইনগত অধিকার এবং সে অধিকার যখন তিনি প্রয়োগ করবেন তখন আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আইনগতভাবে বিধান, সেই বিধানগুলো একইভাবে উপস্থাপন করব। তখন চূড়ান্ত বিবেচনায় আপিল বিভাগ যা রায় দিবেন সেটি হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে একটা আপিল করেছেন আপনারা, এটা যদি একটু বলতেন। একটু সরু অনুচ্ছেদে রায়টা হ্যাঁ, আপনারা জানেন যে স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যে আমাদের একটি হাইকোর্ট বিভাগের রায়, আমরা বলে থাকি সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করেছি। এটা আপিল বিভাগে আজকে কার্যতালিকায় চেম্বার জাজের আদালতে আসবে বলে আমরা আশা করছি এবং আমরা আজকেই চেষ্টা করবো এটা শুনানি করার জন্য। এখানে আমরা মূলত এই রায়টাকে চ্যালেঞ্জ করেছি। এই রায়টা কিন্তু খেয়াল করে দেখবেন, এই রায়টা চ্যালেঞ্জ করা ঠিক না, এটা কিন্তু আমরা আপিল ফাইল করেছি সরাসরি। চ্যালেঞ্জ ইন দ্য সেন্স যে আপিল, হাইকোর্ট যে রায়টা দিয়েছিল, হাইকোর্ট কিন্তু আমাদেরকে আপিল করার অনুমতি দিয়ে দিয়েছে। এটা নিয়ে আমি আরো বলেছি, হয়তো আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো কারণে আপিল বিভাগে আপিল করতে হয় তাহলে তার স্তর কিন্তু প্রথমে লিভ টু আপিল করে তারপরে আপিল হয়। আর একটা ক্ষেত্রে, মানে এক্সেপশনাল যে ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি আপিল করতে পারেন, তার মধ্যে একটা, যদি হাইকোর্ট নিজেই বলে থাকে যে না আমি এটা আপিল বিভাগে বিবেচনার জন্য দরকার, সার্টিফিকেট ইস্যু করা বলে। তো এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আমরা আদালতের কাছে, মাননীয় চেম্বার বিচারপতির কাছে আজকে আমরা আপিলটি আমরা ইতিমধ্যে দায়ের করেছি। আমরা আশা করছি আজকে হয়তো শুনানি হবে এবং আমরা নিশ্চয়ই এই রায়ের কার্যকারী স্থগিতের জন্য আবেদন করব। আপিল করেছেন, আপিল করার অনুমতি দিয়েছেন, প্রশ্ন আমাদের কাছে ছিল যে কি চেয়ে।
আমি তো বললামই যে আমরা প্রথমত চেয়েছি যে অপারেশন অফ দ্য জাজমেন্ট, হাইকোর্টে যে জাজমেন্টে দিয়েছিল, হাইকোর্ট তো নিজেই বলেছে যে তার রায়টি চূড়ান্ত নয়, কারণ এটি তো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন জড়িত, যদি আপিল বিভাগ নিষ্পত্তি করবে। তো আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এই রায়ের কার্যকরী স্থগিত থাকবে, এমন একটা প্রার্থনা আমরা আদালতের কাছে মানে করেছি। কি সচিবালয় প্রতিষ্ঠা যে 3 মাসের একটা নির্দেশনা আছে, এটা আপনারা আমরা ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছি। সেপারেট সেক্রেটারিয়েটের ব্যাপারে সরকারের দিকের সেন্স হচ্ছে যে আরো অধিক যাচাই বাছাই শেষে শীঘ্রই বিল আসবে, আইন সম্পাদকও গতকাল তাই বললেন। একটু জানতে চাই, এই অ্যাপিলেট ডিভিশনে এইটার যে নিষ্পত্তি হবে বা যেভাবে নির্দেশনা আসবে, সেইটা সরকারের ওই বিলের ব্যাপারে প্রভাব ফেলবে কিনা, বা দুটোকে কিভাবে দেখতে হবে? দেখুন, আমি তো প্রথম কথা মনে করি যে আমাদের যে রাষ্ট্রের 3টা অর্গান, পার্লামেন্ট তো সবসময় স্বাধীন তাদের আইন প্রণয়ন করার ক্ষেত্রে, আইন সংশোধন করার ক্ষেত্রে। বিচার বিভাগের কাজ হচ্ছে পার্লামেন্টে যদি এমন কোনো আইন পাশ করে যে আইনটা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে তো সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আছেই। এখন যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট নিজেই বলেছে এটা আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আপিল বিভাগের, তো এটা প্রকারান্তরে তো বোঝাই যায় যে আলটিমেটলি এই রায়টি চূড়ান্ত নয়, সুতরাং আপিল বিভাগের রায়টি হবে চূড়ান্ত। তবে আইনজীবী হিসেবে যেটুকু বলতে পারি যে কোনো সুপ্রিম কোর্টের কোনো রায় যখন দিবেন এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা, মেনে চলা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী আমাদের সাংবিধানিকভাবে আছে। জি, মাননীয় আপনি যেটা চলমান একটা ইস্যু, গতকালকে পল্লবীর একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। এর আগে আসিয়ার একটা আলোচিত ঘটনা যেটা হাইকোর্টে আছে, এর আগে আমরা ফেনীতে নুসরাতের একটা মামলা হাইকোর্টে বিচারাধীন আছে। এই বিষয়গুলো যেগুলো খুব ফোকাস, এছাড়া এক সপ্তাহে 4টা শিশু ধর্ষণ হয়েছে শুধু ঢাকা শহরে। এই বিষয়টা নিয়ে আপনি রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তা হিসাবে এই মামলাগুলো এবং আপনার দেখুন, আমি এই বিষয়টি ওয়াকিবল, এবং প্রাইমারিলি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই, এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, মাননীয় আইনমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমি নিজেও আইজিপির সঙ্গে কথা বলেছি, এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এটা তদন্ত প্রতিবেদন দিবেন। এবং এটা সম্ভব এই কারণে, কারণ এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে বিলম্ব ঘটে সাধারণত পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে। তো সেটা যদি হয়ে যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছে, আর সাক্ষী যারা, ঘটনাস্থল তো একেবারে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, সাক্ষীও কিন্তু ওই এলাকা ভিত্তিক, সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন প্রয়োজন হলে। তবে এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো, এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। সামাজিক মাধ্যমে এক ধরনের প্রশ্ন ওঠে, এই ধরনের ঘটনায় এই যারা দোষী তাদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকেন, এটা নিয়ে এক ধরনের আইন পেশায় যারা আছেন তারাও প্রেশারে থাকে। আপনি এটাকে কিভাবে দেখেন? দেখুন, একটা তো এটা আমি বলি, আইন পেশা তো প্রত্যেকটা স্বতন্ত্র পেশা। আপনি জানেন একজন ব্যক্তি অপরাধী, তারও তো একজন আইনজীবী পাওয়ার অধিকার আছে, এবং তিনি তো আইনি প্রতিকার তার জন্য। বরং এমন কেউ সামাজিক, আমি কোনো আইনজীবী কোনো মামলা করবেন কি করবেন না, অনেক সময় তার ক্ষেত্রে তার হয়তো ব্যক্তিগত বিষয় হতে পারে, পছন্দ অপছন্দ বিষয় থাকে, তার বিব্রত বোধ হওয়ার বিষয় থাকতে পারে, কিন্তু কোনো একজন অপরাধী অপরাধ করেছেন বলেই তিনি কোনো আইনি প্রতিকার পাবেন না, আইনজীবীর অ্যাক্সেস পাবেন না, আইনজীবী তার পক্ষে নিয়োজিত হবেন না। এটা তো আমি মনে করি যে এটা বরং আমাদের একটা লনেসের দিকে আরো চলে যাবে। আরেকটা কথা বলি, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু কোনো আইনজীবী তিনি না পেলেও
বিচারিক প্রক্রিয়ায় কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তার পক্ষে আইনজীবী দেওয়া হবে। একটু যদি ওটা steady আসিয়ার থাকবে। বিষয়ে আসি, মাগুরায় যে ঘটনা ঘটেছিল তার 1 বছর হয়ে গিয়েছে এবং মৃত্যু পরোয়ানাটা কিন্তু হাইকোর্টে আছে এবং আপিলের জন্য এখন আপনারা কতদিনের মধ্যে এটা শুনানি করবেন বা দ্রুততম রায় কার্যকরের ক্ষেত্রে কি ভূমিকা রাখবেন? দেখেন, এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে ডেথ প্রেফারেন্স যেগুলো হয়, ফাঁসির মামলা যেগুলো শুনানি হয়, এগুলো তো আপনারা জানেন যে এটা আসামি পক্ষও আপিল করতে পারে। মূলত ফাঁসির আসামিদের রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, এবং এই মামলাগুলো কিন্তু সন অনুযায়ী শুনানি হয়, এবং এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ইচ্ছা করলেও কিন্তু কোনো মামলা আগে পিছিয়ে করতে পারে না, এগুলো কিন্তু খুব সিরিয়ালি হয়। এবং তবে আমি যেটা মনে করি যে আমাদের এমন দৃষ্টান্ত আছে যে গুরুত্বপূর্ণ অনেক মামলা, আমাদের সব মামলাই গুরুত্বপূর্ণ, অপরাধ তো অপরাধী, তবুও অনেক সময় অনেক মামলা মানে নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দেন। এমন বেশ কিছু যেগুলো আপনারা বলে থাকেন চাঞ্চল্য, আমি নিজে বলতে চাই না, কারণ সব মামলায় যেমন আবরার ফাহাদ হত্যা মামলার বিচারটা একটা দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে আপিল রেফারেন্সটা নিষ্পত্তি হয়েছে। এমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব বলে আমি মনে করি। যে কারণ আমরা দেখেছি যে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েক 12 কার্য দিবসের মধ্যে মনে হয়। আমি তো বললাম যে এই মামলাটি, যে মামলাটির ঢাকার অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে, একটা 7 বছরের শিশু, আমি মনে করি যে প্রত্যাশা করি যে এই মামলার ঘটনা প্রবাহ, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি দিকদোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সাক্ষীরা সবাই ওই বাসার মধ্যে, এর সমস্ত প্রমাণ আছে, মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, এগুলো যদি চলে আসে, তদন্ত যদি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, তাহলে তো বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই।